নমস্কার বন্ধুরা, আমি সুজয়। নমস্কার বন্ধুরা, আমি মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইফ কোচ হিসেবে কাজ করছি। বন্ধুরা, আমি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই। সো আজকের লাইভ সেশনটা খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ আমাদের জীবনে। হ্যাঁ, যারা আমাদের জীবনে কোনো লক্ষ্যে পৌঁছাতে চাই, যারা আজকের এই লাইভ সেশনটি তাদের জন্য ডেডিকেট করছি, তাদের জন্য আমি এই লাইভ সেশনে লাইভে এসেছি। যারা আমাদের জীবনে কিছু করতে চায়, কিন্তু যখন আমরা কিছু করতে চাই তখন কিছু করার মধ্যে দিয়ে আমরা দেখি যে অনেক সমস্যা, অনেক প্রবলেম, অনেক বাধা বিপত্তি এসে হাজির হয়ে যায়। আর সেই বাধা বিপত্তির জালে আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আমরা আর সেখান থেকে পারি হতে পারি না। হতে পারে আমরা আমাদের লক্ষ্যকে হারিয়ে ফেলি। আমাদের যে ডিজাইন, আমাদের যে আমরা যে লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই, যে ডিজাইন আমরা করেছিলাম, যে রুট ম্যাপ আমরা তৈরি করেছিলাম আমাদের জীবনের সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেটা আমাদের চোখের সামনে থেকে হারিয়ে যায়, গায়েব হয়ে যায়। আর আমরা ভুল রাস্তায় পরিচালিত হই। সো বন্ধুরা, যাদের মনে, আমার তো মনে হয় যে 100% মানুষের মধ্যে 99% বা 98% মানুষের মধ্যে এটা হয়। আর যদি আপনার মধ্যেও আপনি 98% মানুষের মধ্যে হন, তবে তো এই লাইভ সেশনটি আপনার জন্য। এই লাইভ সেশনটি অ্যাটেন্ড করলে আপনি কি কি বুঝতে পারবেন? এই লাইভ সেশনটি অ্যাটেন্ড করলে আপনি আপনার ডিজাইন ইওর ডেস্টিনি, অর্থাৎ আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে কিভাবে ডিজাইন করবেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন সেটাকে কিভাবে ওভারকাম করবেন, এই সম্পর্কে আপনি ধারণা পাবেন। আপনার চিন্তা ভাবনাকে কি করে বদলাবেন, আপনি নিজের সম্পর্কে উপলব্ধি করতে পারবেন। আপনাকে গরিবি হাঁটাতে গেলে, আপনার জীবনে যে গরিবি, অর্থনৈতিক সংকট, সেখান থেকে সেই গরিবি হাঁটাতে গেলে আর নিজেকে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং করতে গেলে, সমৃদ্ধিশালী করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনার মানসিক দিক থেকে আগে কি কাজ করতে হবে, আপনাকে আপনার মনের দিক থেকে কি কাজ করতে হবে, তবে আপনার একদিন ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্ট, সবকিছু, ধন সম্পদ, ঐশ্বর্য যে সমৃদ্ধি হয়ে উঠবে, এই বিষয়ে আলোচনা করব। আর সব থেকে বড় কথা, আপনি যদি আপনার জীবনে যে স্বপ্ন, সেই স্বপ্নকে যদি আপনি অ্যাচিভ করতে চান, তবে আপনাকে কি করতে হবে, ব্যাস আজ এইটুকুই আলোচনা করব আমরা। তাই প্রথমে আমরা শুরু করি যে একটা গল্প দিয়ে। এই গল্পটি কিন্তু রিয়েল স্টোরি। আমি দেশের নাম, কান্ট্রির নাম এবং পুরো পিওর লোকেশন বলছি না, জাস্ট একটি, ইট ইজ এ রিয়েল স্টোরি। কারিলি বলে একজন লোক ছিলেন, যিনি একজন বাইরের রাষ্ট্রের একজন সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন এবং তিনি সেখানে শুটার কম্পিটিশনে, যে শুটার কম্পিটিশন হয় সেনাবাহিনীতে, সেখানে যোগ দিয়েছিলেন। এবং তিনি এতটাই ভালো শুটার হয়ে গিয়েছিলেন যে তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। সেখান থেকে তিনি আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল বা তার দেশের মধ্যে যে সমস্ত প্রতিযোগিতা হয়েছিল সেখানেও তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেখানেও তিনি বিজেতা হয়েছিলেন এবং সুনামধন্য খ্যাত হয়েছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে, এই যে গল্পটা থেকে আমরা জীবনে অনেক কিছু শিখতে পারবো, সেই জন্য এই গল্পটা শোনাচ্ছি। বিষয়টা হচ্ছে, তারপরে তিনি যখন ভাবলেন যে তিনি অলিম্পিকে অলিম্পিকের মতো জায়গাতে, ইন্টারন্যাশনাল বা গেমে তিনি অংশগ্রহণ করবেন, যখন তিনি অংশগ্রহণ করলেন সেখানেও তিনি গোল্ড পেলেন। তিনি তখন সিদ্ধান্ত নিলেন যে তিনি অলিম্পিকে অংশগ্রহণ করবেন, অলিম্পিকে অংশগ্রহণ করবেন। কিন্তু দেখা গেল যে সেই সময় যে ওয়ার্ল্ড ওয়ার চলছিল, বিশ্বযুদ্ধ চলছিল, সেই বিশ্বযুদ্ধ চলাকালীন, চলার জন্য তার অলিম্পিক বন্ধ হয়ে যায়, অলিম্পিক হয় না। তিনি প্রস্তুতি নিতে থাকেন, কিন্তু তার সেনাবাহিনীতে হঠাৎ একটা অপারেশন বা একটা কোনো অঘটন, দুর্ঘটনা, তার অ্যাক্সিডেন্টের ফলে তার যে হাতে, সে ডান হাতে, রাইট হ্যান্ডে সে শুটার, অর্থাৎ সে শুট করতো, বন্দুক চালাতো, সেই হাতটা তার বাদ যায়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, তার কাটা পড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তখন সে, তার কাছে দুটো রাস্তা ছিল। একটা হচ্ছে সবকিছুকে ছেড়ে দিয়ে নিজেকে এই দিন দুনিয়া সমাজ থেকে নিজেকে আলাদা করে নিজেকে চুপচাপ লুকিয়ে রাখা। আর নাই তো যেটুকু আছে, যেটুকু আছে মানে এই হাত চলে গেছে, ডান হাত চলে গেছে, কিন্তু বাঁ হাত তো আছে, সেই বাঁ হাত দিয়ে যেটুকু আছে সেইটুকু দিয়ে লড়া, সেইটুকু দিয়ে প্রুভ করা নিজেকে যে হু এম আই, আমি কে। সো বন্ধুরা, তারপরে সেকেন্ড, ওই যে ওয়ার্ল্ড ওয়ারে, বিশ্বযুদ্ধের সময়, তারপরেও নেক্সট বারও কিন্তু অলিম্পিক ক্যান্সেল হয়ে গিয়েছিল, কিন্তু সে ওই, সেই হাত, যে হাতটা আছে সেই হাত দিয়েই সে কিন্তু শুরু করেছিল, সেই হাত দিয়ে সে কিন্তু প্র্যাকটিস শুরু করেছিল। সে কিন্তু পরাজিত হয়ে, পরাস্ত হয়ে নিজের মুখকে লুকায়নি, সে কিন্তু পরাজিত হয়ে গিভ আপ করেনি।
সে ওই হাত দিয়ে সে প্র্যাকটিস শুরু করেছিল এবং রাত দিন প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস করার ফলে সে একসময় সেই কার্লি নামে সেই ব্যক্তিটি যখন সেই আহ তার যখন প্রায় 36-38 বছর বয়স হয়ে গেছিল, তখন যখন সে কম্পিটিশনে লড়েছিল, তখন কিন্তু তাদের সঙ্গে কম্পিটিশন করা খুবই মুশকিল ছিল, স্টাফ ছিল, তবু কিন্তু সে মানে পরাজিত হয়নি। শুধু তাই নয়, সে যখন সেই অলিম্পিক গেমে গিয়েছিল তখন সকলে ভেবেছিল ইজ এ বেস্ট শুটার, এবং সে অলিম্পিক খেলা দেখতে এসছে, এটা হসলা বাড়িয়েছে। তখন সে বলেছিল না, আমি হসলা বাড়াতে আসিনি, আমি একজন তোমাদের প্রতিযোগী, আমি প্রতিযোগিতায় লড়তে এসেছি, গিয়ে খেলতে এসেছি। অবাক হয়ে গেছিল সকলে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সে কম্পিটিশন অংশগ্রহণ করে বন্ধুরা, তার একটা হাত যে হাত ছিল, সেই হাত দিয়ে সে গোল্ড মেডেলিস্ট হয়েছিল, সে ফার্স্ট হয়েছিল এবং সে বিজেতা হয়েছিল। নেক্সট বার আবার যখন খেলা হয়েছিল আবার বিজেতা হয়েছিল। এই গল্পটা, এই কার্লি নামে এই ব্যক্তিটি একজন সৈনিক ছিল। এই গল্পটা কেন শোনালাম আপনাদেরকে? এই গল্পটা শোনালাম আমাদের জীবনে চলার পথে যখন আমাদের কিছু হারিয়ে যায়, কিছু প্রবলেম আসে, কিছু সমস্যা আসে, কখনো নিজের সাথে, কখনো পারিবারিকের সাথে, কখনো পরিবারের সাথে, যখন কোনো দুর্ঘটনা অঘটনা ঘটে, আর আমরা ভাবি, আর আমরা সেই যে লক্ষ্যের পথে চলি, যে স্বপ্নকে নিয়ে চলি, আর সেখানে যখন বাধা বিপত্তি আসে, তখন আমরা 99% মানুষ গিভ আপ করি। সমাজ থেকে, দেশ থেকে, আমরা সবার কাছ থেকে লুকিয়ে বেড়াই, গিভ আপ করে দিই। আর আমরা বলি যে না, ইট ইস নট ফর মি, এটা আমার জন্য নয়। বন্ধুরা, আপনাকে যদি ইতিহাস বানাতে হয়, যদি আপনাকে আপনার স্বপ্ন ইতিহাসও বানাতে হবে না, যদি আপনার যে স্বপ্নটা, শুধু আপনার স্বপ্নটা যদি আপনাকে পূরণ করতে হয়, তবে আপনাকে যেটা করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে যতক্ষণ দেহে আছে প্রাণ, ততক্ষণ সরাবই পৃথিবীর জঞ্জাল, কথায় আছে না? যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে, ডিউটি আনটু ডেথ, জীবনের শেষ পর্যন্ত কর্তব্য, ততক্ষণ আপনার ওই স্বপ্নের জন্য আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, ভগবান আপনাকে সবকিছু দিয়ে মারবে না, উপরওয়ালা আপনাকে সবকিছু দিয়ে মারবে না। কোনো না কোনো কিছু অপরচুনিটি আপনার সামনে এনে দেবে। শুধু আপনাকে সহ্য ক্ষমতা রাখতে হবে, কারণ যে সয় সেই রয়, আর যে না সয় সে নাশ হয়ে যায়। বন্ধুরা, সে নাশ হয়ে যায়। আপনাকে ধৈর্য ক্ষমতা রাখতে হবে, আপনাকে সহ্য ক্ষমতা রাখতে হবে। বন্ধুরা, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য আসে। আমাদের লাইফে অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, আমাদের মনে হয় এই প্রবলেম থেকে আমি হয়তো নিস্তার পাবো না। আর আমরা তখন এতটা দুঃখী হয়ে যাই, এতটা ভেঙে পড়ি, যে বলার কথা নয়। শুধু আমি আপনাকে বিশ্বাস দিতে চাই যে আপনি ওই ব্যক্তি, যে ব্যক্তি, ভাবুন ছোটবেলাতে যখন আপনার শরীর খারাপ হতো, জ্বর আসতো, 98 ডিগ্রি, 99, 101 জ্বর আসতো, তখনও আপনি কিন্তু বাইরে আপনার বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার জন্য প্রস্তুত থাকতেন। আপনার বাড়িতে বাবা মা মানা করতো। আর আপনি অনেক দুঃসাধ্য কাজ সাধন করেছেন, যেগুলো আপনি এখন যদি ভাবেন যে ইয়ার আমার দ্বারাই তো এটাই হয়েছিল, আমার দ্বারা এটা করেছিলাম, কি করে করেছিলাম, আজকে আমার কেন হচ্ছে না? আজকে আপনার হচ্ছে না, আপনার শক্তি কমে গেছে তার জন্য নয়, আপনার উইলিং পাওয়ার, আপনার কল্পনা শক্তি, এগুলো কোথাও না কোথাও উইক হয়ে গেছে। শুধু বাইরের দুনিয়াতেই সরগোল চলে না, বাইরের দুনিয়াতে চিল্লামিল্লি চলে না, আমাদের মনের মধ্যেও একটা সরগোল চলে। আমাদের ব্রেনের মধ্যে, আমাদের মাইন্ডে একটা সরগোল চলে, একটা চিল্লামিল্লি চলে, যে চিৎকার আমাদেরকে আমাদেরকে অস্থির করে নিয়ে বেড়ায়। সেটাকে সাইলেন্ট করতে হবে, এটাকে সাইলেন্ট করতে হবে আগে, এটাকে সাইলেন্ট করতে হবে। এখানে আপনি দেখুন কত কি ঘুরছে আপনার দিমাগে, কত বিচার ঘুরছে, কত চিন্তা ভাবনা ঘুরছে, সেগুলোকে সাইলেন্ট করতে হবে বন্ধুরা। তাই আমি আরেকটি কাহানি আমি আপনাদেরকে বলতে চাই, কারণ সোচ বদলায় জিন্দেগি। যদি আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করেন, তাহলে আপনার জীবনটা বদলে যাবে। আপনার কেন, প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকের জীবন বদলে যাবে বন্ধুরা, প্রত্যেকের বদলে যাবে। আমি আপনাদেরকে বিশ্বাস দিতে চাই যে হ্যাঁ, সত্যিই আপনার যদি চিন্তা ভাবনা আপনি বদলান, তবে আপনার জীবন বদলাবে। একটা গল্পের মাধ্যমে, একটা কুমোর ছিল, কুমোর যে হাঁড়ি কুড়ি তৈরি করেন, আর তিনি একসময় মাটি ছানছিলেন, মাটি কুঁদে তিনি উনান বানাচ্ছিলেন। মাটির উনান হয় না, উনান বানাচ্ছিলেন। কুমোরের বউ এসে বলল যে তুমি কি বানাচ্ছ? বলে আমি উনান বানাচ্ছি। বলে তুমি গরমকালে উনান কেন বানাচ্ছ? গরমকালে উনান বানিও না, উনান বেশি বিক্রি হবে না, তুমি কলসি বানাও, কলসি ज्यादा বিক্রি হবে। বলো ঠিক আছে। কুমোর
হঠাৎ করে ভেবে বললো, ঠিকই তো বলেছো। সে তার বিচারটা চেঞ্জ করলো। বন্ধুরা, সে তার বিচার চেঞ্জ করে সেই কুমোর সেই উনানকে আবার ভেঙে আবার সে মাটি কুঁদতে শুরু করলো। হঠাৎ মাটির মধ্যে থেকে একটা আওয়াজ এলো। মাটির মধ্যে থেকে একটা আওয়াজ এলো বন্ধুরা। আর মাটির মধ্যে থেকে যে আওয়াজটা এলো, সেই আওয়াজটা, মাটি বলল কুমোরকে, তুই কি করতে চাস আমাকে নিয়ে? এই আমাকে কিছু করছিলি, আবার একটা রকম রূপ দিচ্ছিস, কি করতে চাস? হাই, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। কি করতে চাস? গুড ইভিনিং। তো কুমোর বলল যে আমার বিচার বদলেছে মাটি, আমার বিচার বদলেছে। আমি তোমাকে নিয়ে উনান বানাচ্ছিলাম, কারণ গরমকালে উনান বিক্রি হবে না, আমার ওয়াইফ বললেন। তাই আমি এখন তোমাকে ভেঙে আবার আমি কলসি বানাচ্ছি, কারণ এই কলসি যদি আমি বানাই তাহলে মাটি গরমকালে মানুষ কলসি নিয়ে যাবে, কলসির মধ্যে জল রাখলে জল ঠান্ডা থাকবে। এই কথা শুনে মাটি বলল, ও হো কুমোর, তোমার তো বিচার বদলেছে, কিন্তু আমার জীবন বদলে গেছে, আমার জীবন বদলে গেছে। কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো আমার বিচার বদলেছে, আমার বিচার বদলেছে, আর তোমার বিচার বদলেছে, আর আমার জিন্দেগি বদলে গেছে কুমার, আমার জিন্দেগি বদলে গেছে। কুমার বললো, আমার বিচার বদলালো আর তোমার জিন্দেগি বদলে গেল কি করে? তখন মাটি বলল, দেখো, তুমি যদি আমাকে উনান বানাতে, তাহলে লোকে উনান নিয়ে যেত বাড়িতে, আর বাড়িতে উনান নিয়ে গিয়ে লকড়ি কাঠ দিয়ে জ্বালাতো, আর সেগুলোও জ্বলতো, আর আমিও জ্বলতাম, আমি তো মাটি, আমিও জ্বলতাম। কিন্তু এখন তুমি আমাকে কলসি বানাচ্ছ, কলসিতে মানুষ জল ভরবে, জল রাখবে, আর জল, আমি ঠান্ডা থাকবো, জলও ঠান্ডা থাকবে, আর দুনিয়াকে আমি ঠান্ডা রাখবো। সো বন্ধুরা, বিচার বদলায় জিন্দেগি, আমাদেরকে বিচার বদলাতে হবে। তাই বিচার বদলানোর ফার্স্ট পদক্ষেপ হচ্ছে একটা পজিটিভ থট। আপনার মনে মনে বলুন, দ্য রেস্ট অফ দ্য লাইফ, দ্য বেস্ট অফ দ্য লাইফ। আপনি যে প্রবলেমই থাকুন না কেন, আপনি যে সমস্যার মধ্যে থাকুন না কেন, পারিবারিক প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, সাংসারিক প্রবলেম, যাই থাকুন না কেন প্রবলেম, আপনি চান সেই প্রবলেম থেকে নিস্তার পেতে। এমন কোনো মানুষ নেই যে সেই প্রবলেম থেকে নিস্তার পেতে চায় না বন্ধুরা। আপনার জীবনেও কোনো না কোনো প্রবলেম আছে, আমার জীবনে কোনো না কোনো প্রবলেম আছে। প্রত্যেকের জীবনে প্রবলেম ছাড়া লাইফ নেই। কাদের জীবনে প্রবলেম নেই জানেন? কাদের জীবনে প্রবলেম নেই? শ্মশানে যাবেন, সাদা কাপড় মুড়ে দিয়ে দেখবেন শুয়ে আছে, সাদা কাপড় গায়ে দিয়ে, তারা নড়ছে না, চড়ছে না, কথা বলছে না। কিছুক্ষণ পর তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাদের জীবনে কোনো প্রবলেম নেই বন্ধুরা। এই যে আমাদের জীবাত্মাটা যতক্ষণ নড়বে, চলবে, চলবে, কথা বলবে, ততক্ষণ আপনার জীবনে কোনো না কোনো সমস্যা, প্রবলেম থাকবে। প্রবলেম ছিল, প্রবলেম আছে, আর প্রবলেম থাকবে। শুধু আপনাকে একটা কথা বলবো, যে মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। কোনো মেঘ বন্ধুরা সূর্যকে ঢেকে রাখতে পারে না, সে যত কালো মেঘই হোক না কেন, গাঢ় মেঘই হোক না কেন, সূর্য একদিন উদয় হবেই। তাই আমি আপনাকে এটা বিশ্বাস দিতে চাই, আপনার জীবনে যে প্রবলেমই থাকুক না কেন, আই ডোন্ট নো, কারণ প্রত্যেকের লাইফে প্রবলেম আলাদা। বিষয়টা হচ্ছে এটাই, আমাদের পরীক্ষা হচ্ছে এক, কিন্তু কোশ্চেন পেপার আলাদা। আমি যদি আপনাকে কপি করি, বা আপনি যদি আমাকে কপি করেন, নকল করেন, তাহলে আমরা কিন্তু সব প্রত্যেকেই ফেল করব। আমরা কেউ কপি করলে হবে না কাউকে। আমাদের প্রত্যেকের জীবনযাত্রার স্টাইল, মান, উন্নয়ন সবকিছু আলাদা। থিঙ্কিং, চিন্তা ভাবনা, থট আলাদা। আপনি দেখান যে আপনার মতো একজন সম্পূর্ণ মানুষ, হুবহু সেম টু সেম মানুষ একজনকে দেখান। এত ভগবান উপরওয়ালা এত মানুষ সৃষ্টি করেছেন, একজন আপনার মতো আমার মতো নেই, কেউ সেম টু সেম, কেউ নেই। সো ইউ আর ইউনিক, ইউ আর এ অসম, ইউ আর এ রক। এটা প্রথম বিশ্বাস করুন। তাই আপনি যে অবস্থাতেই আছেন না কেন, সেই অবস্থা থেকে বলুন, দ্য রেস্ট অফ দ্য লাইফ, দ্য বেস্ট অফ দ্য লাইফ। জীবনের বাকি যে অংশটা পড়ে আছে, সেটা আমার জীবনে বেস্ট কাটবে। দ্য রেস্ট অফ দ্য লাইফ, দ্য বেস্ট অফ দ্য লাইফ, দ্য রেস্ট অফ দ্য লাইফ, দ্য বেস্ট অফ দ্য লাইফ। অনেকে বলে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। সো আপনি বলুন, দ্য রেস্ট অফ দ্য লাইফ, দ্য বেস্ট অফ দ্য লাইফ। আপনার জীবনের বাকি যে অংশটা আছে পড়ে, সময়টা পড়ে আছে, সেটা আপনার জীবনে বেস্ট কাটবে। বন্ধুরা, আপনাকে বাঁদর তাড়া করেছে, আপনাকে কুকুর তাড়া করেছে, কিন্তু যখন যখন আমাদের ততক্ষণ তাড়া করে যতক্ষণ আমরা ছুটি। যখন আপনি রুখে দাঁড়াবেন না, তখন সামনের জন যে আপনাকে তাড়া করছে, পেছনের জন, সে কিন্তু তার 100% এনার্জির মধ্যে আধা খতম হয়ে যাবে। বন্ধুরা, আমি আপনাকে এটা বলতে চাই, প্রবলেমকে দেখে ভয় পেলে হবে না। প্রবলেমকে দেখে কত ছুটবেন, কত কত
ছুটবেন আপনি? রুখুন, দাঁড়ান, দাঁড়ান। কারণ প্রবলেম আপনার জীবনে এসছে, প্রবলেম আপনাকেই সলভ করতে হবে, প্রবলেম আপনাকেই সলভ করতে হবে। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন। স্বামী বিবেকানন্দ একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কিছু বাঁদর তাকে তাড়া করেছিল। স্বামী বিবেকানন্দ দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, হঠাৎ করে স্বামী বিবেকানন্দের মনে হলো যে আমাকে তো এবার ওরা কামড়ে দেবে বাঁদরগুলো। তখন তিনি কি করলেন? তখন তিনি দাঁড়ালেন, একটা লাঠি ছিল, লাঠি নিয়ে দাঁড়ালেন, বাঁদরগুলো সব উঠে গেল। এখান থেকে স্বামী বিবেকানন্দ একটা শিক্ষা পেলেন, আর সেই শিক্ষাটি তিনি সমগ্র যুব সমাজকে দিয়েছিলেন যে তোমাদের লাইফে যদি কোনো প্রবলেম আসে, তোমরা এইভাবে ভেগো না, মানে পালিয়ে যেও না, দৌড়াও না, তোমরা দাঁড়াও। সেই প্রবলেমকে দেখে ভাগো, পালিয়ে যেও না, দাঁড়াও, ফেস টু ফেস হও। প্রবলেম আধা সে ज्यादा খতম হয়ে যাবে ওখানেই, প্রবলেম উইক হয়ে যাবে। কারণ প্রবলেম তোমাকেই সলভ করতে হবে বন্ধুরা। আমি যদি আপনাকে বলি যে আর ইউ লায়ন অর ক্যাট, আপনি কি সিংহ হতে চান না বিড়াল হতে চান? আপনি বলুন তো, আপনি সিংহ হতে চান না বিড়াল হতে চান? অফকোর্স আমরা বলবো যে না, আমি সিংহ হতে চাই। কিন্তু আমি বলেছি যে আর ইউ লায়ন অর ক্যাট। আপনি আমাকে ভুল প্রমাণিত করছেন না। আপনি বলছেন না যে না 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 না, আই এম এ ম্যান, আই ওয়ান্ট টু বি গুড পার্সন, আমি একজন ভালো মানুষ হতে চাই। আমি লায়ন আর ক্যাট হতে চাই না, কারণ লায়ন আর ক্যাট কিন্তু দুজনাই অ্যানিম্যাল। আমি জন্তুর হতে চাই না, আমি পশু হতে চাই না। কিন্তু আপনাকে কেউ যদি বলে যে তুই তো লায়ন, বাহ, তোকে তো একদম লায়নের মতো লাগছে, সিংহের মতো লাগছে, সিংহের মতো তোর ম্যানার, সিংহের মতো তোর ব্যবহার, তখন আমরা খুব ভালো লাগে, বুকটা চওড়া হয়ে যায়। কিন্তু ওই মানুষটাকে যদি বলে তুই তো একটা জানোয়ার, তোকে জানোয়ারের মতো তোর ব্যবহার, আমাদের থিঙ্কিং কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। আমাদের মুখে আর হাসিটা থাকে না, বুকটা চওড়া হয় না, তখন তার উপর রাগ হয়, গুসা হয়, অভিমান হয়, ঝগড়া করি আমরা। কিন্তু লায়ন ও জানোয়ার, লায়ন ও জন্তুর জানোয়ার। আমাদের কথার মধ্যে ফারাক আছে, আমাদের ঠিক চিন্তা ভাবনার মধ্যে ফারাক আছে। আপনি কিভাবে চিন্তা করছেন একই বিষয়টাকে, যে প্রবলেমটা আপনার মধ্যে এসছে, সেই প্রবলেমটাকে আপনি কিভাবে চিন্তা করছেন? একজন লোক একজন লোক বলছে, একজন চাষি, হে ভগবান, তুই কি বেকুব, তুই বেকুব, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর কাছে এত কিছু আছে, ক্ষমতা আছে, তুই নাকি গরিবের বন্ধু, তুই নাকি গড ইজ গুড, ভগবান মঙ্গলময়, ভগবান যা কিছু চাই মঙ্গলের জন্য চায়, এই তোর মঙ্গল, তুই কেন গরিবদেরকে গরিবই করিস, চাষিদেরকে কেন তুই মারিস? তুই তো জানিস এই টাইমে শিলাবৃষ্টি দেওয়া উচিত নয়, এই টাইমে ঝড় দেওয়া উচিত নয়, এই টাইমে বারিশ দেওয়া উচিত নয়, চাষিদের ফসল ক্ষতি হচ্ছে, তুই কেন এই টাইমে বারবার দিচ্ছিস এগুলো? আমি যদি হতাম না তোর জায়গায়, তবে আমি দেখিয়ে দিতাম দুনিয়া কিভাবে চালাতে হয়। তুড়ি মেরে বলছে, দেখিয়ে দিতাম। ভগবান মুচকে হেসে বলছেন ওপরওয়ালা, আচ্ছা, তিনি সদা প্রকট হলেন তার সামনে, বললো আমি সেই ভগবান। বলে আচ্ছা তুই বেটা, তুই সেই ভগবান, তুই কি বেকুব তুই, তোর কাছে সবকিছু আছে, তুই দুনিয়া চালাতে জানিস না। বলে আচ্ছা তুই পারবি চালাতে? বলে তুই আমাকে দিয়ে দেখ চালাতে পারি কিনা। তথাস্তু, ঠিক আছে, তোমাকে আমি 3 মাসের জন্য আমি ক্ষমতা দিলাম, 3 মাস তুমি দুনিয়া চালিয়ে দেখো। ঠিক আছে। তো ও ভাবলো কি, সে চাষি ভাবলো যে আমি যদি ফসল উৎপন্ন করতে পারি, তাহলে কারোর কোনোদিন খাবার অভাব হবে না, আমি ফসলের প্রতি ধ্যান দেব। তাই সেই যখন চাষিরা ফসল মানে বোনা কাটা শুরু করলো, তখন সেই সেই লোকটি তো ভগবানের সমস্ত শক্তি পেয়ে গেছে। তখন সে সে বলল, সে এমন এমন দিল, যতটুকু পরিমাণে জল দরকার, যতটা পরিমাণে মানে উষ্ণতা দরকার, তাপ দরকার, কুয়াশা দরকার, বাড়ির মানে জল দরকার, উত্তাপ দরকার, বাতাস দরকার, ঠিক ততটা পরিমাণেই দিল। ফসল কিছুদিন পর ফুলে ফেঁপে উঠলো, লগ লগ করছে। আর তখন সেই ফসল দেখে সেই লোকটি বলছে, দেখ বেকুব ভগবান, কিভাবে দুনিয়া চালাতে হয় দেখ, দেখেছিস চাষিদের ফসল কিভাবে লগ লগ করছে, কি সুন্দর বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, এই টাইমে তুই শিলাবৃষ্টি দিয়ে দিস, এই টাইমে তুই ঝড় দিয়ে দিস, ফসল নষ্ট হয়ে যায়। ভগবান মুচকে হাসছে, বলো ঠিক আছে তুই 3 মাস চালা। অবশেষে 3 মাস হয়ে গেল, ফসল কাটার সময় হলো। কিন্তু যখন ফসল কেটে চাষিরা বাড়ি নিয়ে এলো, সেই ফসল যখন প্রসেসে নিয়ে এলো, ঝাড়া ঝাড়া গোদাই করলো, তখন ফসল থেকে শস্য বার হলো না।
শস্য বার হলো না, যত একদম কম শস্য বার হলো। লোক অবাক হয়ে গেল, চাষিদের মাথায় হাত পড়ে গেল, এ কি করবো আমি এখন। তখন সেই লোকটি যে ভগবানের সমস্ত শক্তি পেয়েছিল, সে বলল, এটা কি হলো? সে ভগবানের শরণাপন্ন হলো। আরে আমি তো সবকিছু দিয়েছিলাম, ভগবানকে শরণাপন্ন করলো, ভগবান সামনে এসে হাজির। ভগবান, এটা কি হলো? যে পরিমাণে উষ্ণতা দরকার, যে পরিমাণে তাপ দরকার, বৃষ্টি দরকার, বারিশ দরকার, যতটা বাতাস দরকার, ঠিক আমি ইঞ্চিতে ইঞ্চিতে দিয়েছি একটা ফসলের জন্য। ফসল কেন হলো না? গাছ বড় হলো, সবকিছু হলো, ফসল কেন হলো না? ভগবান বললেন যে তুই মৌকা কখন দিলি, সুযোগটা কখন দিলি তাকে ঝড় বৃষ্টি বাদলের সঙ্গে লড়তে? একটা ফসল যখন ঝড় বৃষ্টি বাদলের সঙ্গে লড়বে, সংগ্রাম করবে, তখনই তো সে কিছু শিখবে, তার মধ্যে কিছু আসবে। তুই সেই সুযোগটাই দিসনি। তুই তো ওকে দুধে ভাতে খেয়ে মানুষ করেছিস। তাই বন্ধুরা, আমাদের জীবনেও যারা দুধে ভাতে খেয়ে মানুষ হয়, যাদের জীবনে কোনো প্রবলেম নেই, তারা জীবনে কোনোদিন বাড়তে পারে না আগে, যারা জীবনে কিছু শিখতে পারে না, আমাদের জীবনে ভগবান তাদেরকেই প্রবলেম দেয় যাদের প্রবলেম ছিলার প্রবলেম সহ্য করার ক্ষমতা আছে। আর প্রবলেম দেওয়ার পর ভগবান তাকে রেজাল্টও দেয়। শুধু আমাদের ব্লেম আর ক্লেম করা ছাড়তে হবে ভগবানের উপর। আমাদেরকে কমপ্লেনার বানলে হবে না, আমাদেরকে ক্রিয়েটার বানতে হবে। কারণ ক্রিয়েটার ডু নট কমপ্লেন। যারা সৃষ্টিকর্তা হয় তাদের কখনো কমপ্লেন করে না। আর কমপ্লেনার যারা হয়, যারা অভিযোগ করে, অভিযোগকারীরা অভিযোগকারীরা কখনো সৃষ্টি করতে পারে না। কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট, কখনো সৃষ্টি করতে পারে না। তা আমাদেরকে ক্রিয়েটার বানতে হবে, ভগবানের উপর অভিযোগ নয়। আমাদের যাহা যেটুকু আছে সেটুকুর প্রতি, সেই প্রাপ্তিটুকু যেটুকুনি আমরা পেয়েছি, সে টিনের ঘর হোক, রাস্তায় থাকি না কেন, যাই থাকুক না কেন, তার উপর আমাদের কৃতজ্ঞ চিত্রে আমাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। সেই প্রাপ্তিকে আমাদের স্বীকার করতে হবে কৃতজ্ঞ চিত্রে, যেটুকু আমাদের আছে, তারপরেই বাড়বে। আমি আপনাদেরকে 30 দিনের কৃতজ্ঞতা সেশন প্র্যাকটিস করাচ্ছি। যারা আপনারা আমার কৃতজ্ঞতা সেশন প্র্যাকটিস করেন, তারা দেখবেন যে তাদের জীবনটা নিশ্চয়ই উন্নতি হচ্ছে। যদি আপনি আমার সঙ্গে কৃতজ্ঞতার প্র্যাকটিস সেশন করতে চান, তবে আসুন আমার ইউটিউব চ্যানেলে মোটিভেশনাল সুজয়ে। আপনি আসুন সুজয় মোটিভেশনাল সুজয় এই ফেসবুক পেজে। এখানে দেখবেন যে কৃতজ্ঞতার অনেক ভিডিও আছে, ডে 1, ডে 2, ডে 2, 3 করে। সেখানে আমি আপনাদেরকে শেখাচ্ছি যে কৃতজ্ঞতা প্র্যাকটিসের মধ্যে দিয়ে কি করে নিজের জীবনকে বদলাতে হয়। আপনার অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, আপনার সম্পর্ক ঠিক নেই, সবকিছু কৃতজ্ঞতা কি করে পারে জাদু বলে সবকিছু আপনার জীবনে চমৎকার করে দিতে। আর বন্ধুরা, এটা আমি আপনাকে শুধু শেখাচ্ছি না, আমি 2 বছর আমি এর উপরে কাজ করেছি, এবং এর রেজাল্ট অসম, ওয়ান্ডারফুল, চমৎকার, অসংখ্য রেজাল্ট পেয়েছি আমি। তারপরে আমার মনে হয়েছে আমার বন্ধুদের, আমার ফ্যামিলিদের, আমার সাবস্ক্রাইবারদের, আমার ফ্যান ফলোয়ারদের, আমার যারা ভালোবাসে তাদের সেই শুভাকাঙ্ক্ষীদের আমি অবশ্যই এই সিক্রেটের রাজটা শেয়ার করি। তাই আমি 2 মাস ধরে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে এই কৃতজ্ঞতার সেশন প্র্যাকটিস করাচ্ছি। যারা এখনো আমার সেশন অ্যাটেন্ড করেননি, তারা যান, দেখুন, গিয়ে সেখানে আমার ভিডিও সেশনে, আমার লাইভ সেশনে গিয়ে দেখুন, যে ভিডিও পড়ে আছে সেখানে দেখুন। বন্ধুরা, আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে জীবন, যে কিছু যেটা হতে চাই, যে ডেস্টিনেশনে, যে লক্ষ্যে পৌঁছাতে চাই, সেখানে আমরা একবার মনস্থির করছি ডক্টর হব, ডক্টরে যাচ্ছি, কিছু দূর গিয়ে দেখছি যে না, আমার কাছে পয়সা নেই, বা হয়তো হতে পারবো না, আবার কাম ব্যাক করছি। আবার ভাবছি ইঞ্জিনিয়ার হবো, আবার ইঞ্জিনিয়ার লাইনে যাচ্ছি, আবার 2 বছর নষ্ট করছি, আবার সেখানে হচ্ছে না, সেখানে চলে আসছি। আবার ভাবছি যে টিচার হবো, টিচারের জন্য আবার পড়াশোনা করছি, কোনো ভ্যাকান্সি বার হচ্ছে না। দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে। সো আপনাকে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছরের হিসাব রাখতে হবে। আপনি 1000 বছর রাজত্ব করার জন্য আসেননি। আপনার যে বয়স, সেটা হচ্ছে চুটকি একটা পেনের বুন্দুর সমান, টুক করে যাবে আর টুক করে শেষ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে কবে আপনি বুড়ো হয়ে গেছেন। তখন ভাববেন যে আমার তো অনেক কিছু করার ছিল। যারা এখন ভেবে পাচ্ছেন না, তারা 3টে কোশ্চেন করুন। আমি সর্বদা বলি একজন মোটিভেশনাল স্পিকার হয়ে, বা মানুষকে যখন আমি লাইভ কোচ দিই, যারা ভাবে যে আমি কি করব, আমি তো কিছুই ভেবে পাই না, আমি তাকে তিনটে কোশ্চেন করি। বলি যে আপনি নিজেকে কোশ্চেন করুন, হু এম আই, আমি কে, আপনি কে?
আপনি কি? আপনার হাতটা আপনি, আপনার পাটা আপনি, আপনার চোখটা আপনি, আপনার মাথাটা আপনি? আপনি কে ভাই? হু আর ইউ? আমি বলে কিছুই নেই। আপনি কে? আপনি কে? আপনি কখনো ভেবেছেন হু এম আই? আপনি আপনি কে? দ্বিতীয় কোশ্চেন করুন নিজেকে, যে আমি কেন এই পৃথিবীতে এসেছি? আপনি কেন এই পৃথিবীতে এসেছেন? আর তৃতীয় কোশ্চেন করুন, যে হোয়াট ইজ ইউর ডিউটি? আপনার কর্তব্যটা কি? আপনার ডিউটিটা কি? আপনার কর্তব্য কি? আপনি কেন এই পৃথিবীতে এসেছেন? কখনো ভেবেছেন যে আপনি কেন এই পৃথিবীতে এসেছেন? ব্যাস সকাল হলো, খেলাম দিলাম, অফিস গেলাম, অফিস থেকে বাড়ি এলাম, গো টু, মানে আমাদের জীবনযাত্রাটা কি হয়ে গেছে বলুন তো? গো টু অফিস, কাম ব্যাক টু হোম, গো টু অফিস, কাম ব্যাক টু হোম, গো টু অফিস, কাম ব্যাক টু হোম, গো টু অফিস, কাম ব্যাক টু হোম। কি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে শুধু সবজি, সপ্তাহ সবজি। ডালের জায়গায় ভেন্ডি চচ্চড়ি, ভেন্ডির জায়গায় ডাল, মাছ, মাংস, পনির, এগুলোই চেঞ্জ হচ্ছে বন্ধুরা। এইগুলোই চেঞ্জ হচ্ছে আমাদের লাইফে, আর কিছু চেঞ্জ হচ্ছে না। এক সপ্তাহে যে আপনি সবজি খাচ্ছেন, সেই সবজি চেঞ্জ হচ্ছে। আমাদের জীবনযাত্রার মান চেঞ্জ হচ্ছে। আপনার থিঙ্কিং, আপনার চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে। আপনি বলতে পারবেন এক সপ্তাহ আগে থেকে আপনার আজকের চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে, ডেভেলপ হয়েছে। আমি যখন মানুষকে কোচ করি, মানুষ যখন আমার কাছে আসে অনেক প্রবলেম নিয়ে, যেহেতু আমি একজন লাইফ কোচ হিসাবে কাজ করি, পাবলিক স্পিকার এবং মোটিভেশনাল স্পিকার হিসাবে কাজ করি, সো সেখানে মানুষের প্রবলেম গুলোকে দেখে অনেক সময় ভাবি যে আরে ইয়ার, এই প্রবলেম তো আমারও ছিল। সেম টু সেম যে প্রবলেম থেকে আমি নিজেকে বার হয়েছি, সেটা আমি কপি পেস্ট করে দিই। আর সেই যখন ওই মানুষটা সেই সেই পদ্ধতিতে চলে, আর সেটা বলে আরে ইয়া, আমি তো দুর্দান্ত রেজাল্ট পেয়েছি, তখন আমি মনে মনে হাসি আর ভাবি আরে ইয়ার, সবকিছু আমাদের মধ্যে আছে। আমরা এতটা ব্যস্ত, এতটা, আমি বললাম না, শুধু সরগোল বা চিৎকার চিচামি চিল্লা হাল্লা হাল্লা শুধু বাইরের জগতে হচ্ছে না, আমাদের ইন্টারনাল জগতেও হচ্ছে। ইন্টারনাল মানে দ্যাটস মিন আমাদের ইন্টারনাল মাইন্ড, মাইন্ড, ব্রেন, থিঙ্কিং, থট, কত চলছে। শুধু সরগোল শুধু বাইরে হচ্ছে না, আমাদের ইন্টারনাল হচ্ছে। আপনাকে যদি প্রবলেমের সলিউশন খুঁজতে হয়, বাইরে খুঁজে লাভ নেই। আগে আপনার মধ্যে যে সরগোল চলছে, সেটাকে শান্ত করুন, সেটাকে সাইলেন্ট করুন, সেটাকে সাইলেন্ট করতে হবে। আপনি ভাবুন, একদিনে আপনার কত চিন্তা ভাবনা চলে। বলে 60,000 মানুষের চিন্তা ভাবনা আসে একদিনে, তার থেকে 40,000-এর বেশি চিন্তা ভাবনা নেগেটিভ হয়। আর সেই নেগেটিভ চিন্তা ভাবনাগুলো এত ভারী হয়ে যায় আমাদের জীবনে, এত ভারী হয়ে যায় যে নেগেটিভের রাজত্ব চলে আমাদের লাইফে। আর আমরা সেগুলো কিছুতেই কন্ট্রোলই করতে পারি না, কারণ পজিটিভের সংখ্যা কম। কন্ট্রোলই করতে পারি না, পজিটিভ ভাবতেই পারি না। যদি ফোনও আসে একটা আননোন নাম্বার থেকে, আমরা ভাবি যে আর ইয়ার, এটা কে, পয়সা তো চাইবে না। যদি মা মাসিও ফোন করে, আমরা ভাবি পয়সা তো চাইবে না। কোনো বন্ধু ফোন করে মাঝরাতে, আমি পয়সা তো চাইবে না। সো এমন একছাড় ঘটনা আমাদের জীবনে ঘটে আছে, যেখান থেকে আমরা বার হতে পারছি না। তো আমরা আমাদের সঙ্গে ভালো কিছু ঘটবে, এটা কেন, কি করে আশা করছি? আর আপনি নিজেই তো আশা করছেন যে আমার সঙ্গে ভালো কিছু না ঘটুক। অজান্তে আপনি আশা চাইছেন, অজান্তে চাইছেন যে আপনার সঙ্গে ভালো কিছু না ঘটুক। বন্ধুরা, এই কথাগুলো না কোনো বইয়ে লেখা নেই। এই কথাগুলো কোনো ডক্টর বলবে না। ডক্টরের কাছে যাবেন, পেটের প্রবলেম হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, হাতে লাগছে, তারই ওষুধ দেবে, তারই দাওয়াই দেবে, তারই মেডিসিন দেবে। আর আপনি তাকে ভিজিট দিয়ে, ফি দিয়ে চলে আসবেন। কিন্তু আপনার যে এইখানে যে প্রবলেমটা হচ্ছে, এখানে যে প্রবলেমটা হচ্ছে, মাইন্ড ইন্টারনালের মধ্যে যে প্রবলেমটা হচ্ছে, সেটার সলিউশন কোথায়? সেটার চিন্তা ভাবনা, সেটার কথা আপনি কাকে বলেন? সেটা বলার তো কেউ নেই, সেটা শোনারও কেউ নেই। ইনকেস নিজের মনের মানুষ অনেক অনেক সময় শুনতে পারে না, বাবা আপনাকে বুঝতে পারে না। am I right or not? আর ইউ গেটিং মাই পয়েন্ট? আপনি বুঝতে পারছেন আমি কি বলছি? ইট ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট ভিডিও। আমরা কোনো ভ্যালুই দিই না এই সমস্ত ভিডিও। এই জায়গাতে আমরা রিল, অন্য কিছু, এগুলো দেখি, কোমর দোলানো, এগুলো দেখি। আমি ডাইরেক্ট বলি, আই এম সরি টু সে, আমি বলছি না আপনাকে আমাকেই শুনতে হবে। আমি আপনাকে বলতে চাইছি যে সোচ বদলায় জিন্দেগি। আপনার চিন্তা ভাবনা আপনার জীবনটাকে বদলাবে।
আপনি আমাকে শুনুন, আর সন্দীপ মহেশ্বরীকে শুনুন, আর সোনু শর্মাকে শুনুন, উজ্জ্বল পাট্টিকে শুনুন, বিবেক বিন্দ্রাকে শুনুন, বড় বড় যে ইন্টারন্যাশনাল মোটিভেশনাল স্পিকার আছে তাদেরকে শুনুন, একই কথা তারা বলবে। কারণ যারা মোটিভেশনাল স্পিকার হয় শুধু বই পড়ি হয় না, তারা লাইফকে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করে। আমি একজন মোটিভেশনাল স্পিকার হওয়ার দায়িত্ব কেন নিয়েছি, বা আমি ভেবেছি কেন হয়েছি, কারণ আমি জীবনে এত ঘাত, এত অভাব, এত অভিযোগ আর এত প্রবলেম ফেস করেছি, কিন্তু আমি কখনো গিভ আপ করিনি, কখনো গিভ আপ করিনি। পড়ে গেছি উঠেছি, পড়ে গেছি উঠেছি, অনেক মানুষ আমাকে ভুল বুঝেছে, তবু আমি পড়ে গেছি উঠেছি। হ্যাঁ, আমি আমার জায়গায় যে কোনো একটা প্ল্যাটফর্মে সাকসেস হয়ে আছি, কিন্তু আমি জানি যে একটা গাছ যেমন অনেক উঁচুতে উঠতে পারে, একটা গাছে যেমন অসংখ্য ফুল ফল পাতা আসতে পারে, গাছ কোনো বলে না আমি এত ফল নেব না। আমি এত, গাছ নিজে জানে না যে সে কত উঁচুতে উঠতে পারে। তখন আমি আপনি কেউ জানি না যে আমাদের সাকসেস কোথায়, আমাদের রেট অফ সাকসেস কোথায়। আমরা যে যেখানে সাকসেস হয়ে আছি, কেউ মাস্টার, কেউ টিচার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, ব্যাস সেইটুকু নিয়েই আমরা সীমাবদ্ধ আছি নিজেদের মধ্যে। কিন্তু আমরা ভুলে গেছি সেই নজরুলের কবিতা, যে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে ওই দেশান্তরে ছুটছে মানুষ কেমন করে, কিসের নেশায় করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে। আমরা ভুলে গেছি বন্ধুরা, কেমন করে বিদ্যি বুড়ি সিন্ধু সেচে মুক্ত আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে। আমরা ভুলে গেছি, আমরা সব ভুলে গেছি। আমি আপনাকে মনে করাতে চাই, আপনাকে আমি মনে করাতে চাই যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফ্রম গরিবপুর টু আমিরপুর, যদি আপনি যেতে চান গরিবপুর থেকে আমিরপুর, যদি আপনি যথেষ্ট পয়সা থাকে আপনার, তবু আমি বলবো আপনি আবার একটা সোর্স অফ ইনকাম খুলুন। আপনার আরো পয়সা কামাতে হবে, আর সেই পয়সা যদি আপনার দরকারও না হয় তবু আপনি খুলুন, সেইখান থেকে সোর্স অফ ইনকাম খুলুন বা আরো ইনকাম করুন। আর সেই ইনকাম আপনি গরিব ছেলেদের মেয়েদের দিয়ে দিন, যারা পড়তে পারছে না, যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, যাদের পয়সার অভাবে অ্যাডমিশন নিতে পারছে না, যাদের পয়সার অভাবে তারা অপারেশন করাতে পারছে না, যাদের পয়সার অভাবে ছোট ছোট বাচ্চা জন্ম দেওয়ার পর মুখে একটু দুধ তুলে দিতে পারছেন, একটু হরলিক্স তুলে দিতে পারছে না। আপনি কামান, আপনি পয়সা কামান, আর সেই পয়সা কামিয়ে উপার্জন করে সেই সমস্ত মানুষদের হাতে তুলে দিন, যাদের এই শীতকালে কোনো পোশাক নেই, তাদের বস্ত্র নেই, তারা কখন পিৎজা খেতে পারেনি, তারা কোনো একটা ভালো নতুন ড্রেস পুজোয় পড়তে পারেনি, তাদের হাতে তুলে দিন। আর দেখুন যে আসল সাকসেস আর আসল হ্যাপিনেস কাকে বলে। বন্ধুরা, সুখ ভাগ করার মধ্যে নেই, সুখ ভাগ করার মধ্যে নেই, বিলানোর মধ্যে আছে, সকলকে বিলিয়ে দেওয়ার মধ্যে আছে। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার দিমাগ, ইন্টারন্যাশনাল মাইন্ড, এই যে বললাম না ইন্টারনাল, এটা যখন শান্ত থাকবে, স্থির থাকবে। আমাদের মনের যে সমুদ্রে সবসময় উতাল আর পাতাল চলে, উতাল আর পাতাল চলে, সেখানে আমাদের নৌকা চিরস্থায়ী থাকবে কি করে? এটাকে শান্ত করতে হবে, এটাকে শান্ত করতে হবে। এর জন্যই দরকার, এর জন্যই দরকার মোটিভেশনাল স্পিকারদের, এর জন্যই দরকার লাইভ কোচদের। কারণ একজন প্লেয়ার, এমন কোন প্লেয়ার নেই যে বিনা কোচ ছাড়া সে অলিম্পিক খেলেছে। সে সচিন তেন্ডুলকর হয়েছে, সে সৌরভ গাঙ্গুলি হয়েছে, সে বিরাট কোহলি হয়েছে, এমন কোনো কোচ নেই যে কোনো ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে। তাই আপনি যদি আপনার ফিল্ডে যেতে চান, ফিল্ডে সাকসেস হতে চান, মাস্টারি করতে চান, তা আমি আপনাকে বলবো ইউ হ্যাভ অ্যাকচুয়ালি ইউ নিড এ গুরু, ইউ নিড এ গুরু। আপনার গুরুর প্রয়োজন, ইউ হ্যাভ টু মাস্ট লার্ন। আপনাকে শিখতেই হবে, গুরু ছাড়া কিছু হয় না। গুরু কথার অর্থই হচ্ছে কি জানেন? গুরু কথার অর্থই হচ্ছে গুরু। একে যদি আমরা ভাঙি, গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, আর রু কথার অর্থ হচ্ছে রশ্মি। অর্থাৎ যিনি আমাদেরকে অন্ধকার থেকে রশ্মি অর্থাৎ আলোতে নিয়ে আসেন, তিনি হচ্ছেন গুরু। বন্ধুরা,
আমাদেরকে জানতে হবে, কারণ আমরা নিজেরা কেউ জানি না যে আমরা কি জানি না। আর আমরা জানি না প্রত্যেকে যে আমরা কি জানি না, সেই জন্য জানতে গেলে বুঝতে গেলে, আর জানতে গেলে আমাদেরকে বুঝতে হবে। কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে। আমি বারবার একটা কথা বলি, যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায় বন্ধুরা, সে কিন্তু পায়। বন্ধুরা, আপনি যদি গরিবপুর থেকে আমিরপুরে যেতে চান, যেমন একটা জায়গা থেকে আপনি হাওড়া থেকে আপনার গন্তব্যস্থানে পৌঁছাবেন, অনেক স্টেশন আছে। ঠিক আমাদের লাইফে যদি আমরা আমাদের গরিবপুর থেকে, আমরা গরিবী মানুষ, অর্থাৎ যদি আমিরপুর যেতে চাই, আমরা ধন সম্পত্তি শক্তিশালী উন্নতি করতে চাই, তাহলে এমনই অনেক স্টেশন আছে। যে কোনো স্টেশনে আমাদেরকে হাত ধরে টিকিট না থাকলে নামিয়ে দেওয়া হয়, নামিয়ে দেয় টিটিতে, কিন্তু আমাদেরকে যে কোনো স্টেশনে নেমে পড়লে হবে না। আর সেই সমস্ত স্টেশনগুলো আছে, আর সেই স্টেশনগুলোতে আমাদের হুঁশিয়ার থাকতে হয়। প্রথম স্টেশন আছে হুঁশিয়ারপুর। আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে আমাদের জীবনে, যদি আমিরপুরে পৌঁছাতে চাই। আমরা গরিবপুরে আছি, আমরা আমিরপুরে পৌঁছাতে চাই, প্রথম স্টেশন আসবে হুঁশিয়ারপুর। যদি হুঁশিয়ারপুরে নেমে যাই, তাহলে কিন্তু আমি আমিরপুরে পৌঁছাতে পারবো না। আমাদের লাইফে হুঁশিয়ার থাকতে হবে, আমাদেরকে দ্যাটস মিন সিরিয়াসলি থাকতে হবে। নেক্সট সন্দেহপুর। নিজের মধ্যে আমাদের সন্দেহ দানা কাজ করে, আমি পারবো তো, আমি পারবো তো। সন্দেহ দানা বাঁধলে আমরা কখনোই পৌঁছাতে পারবো না আমিরপুরে। কামিনী কাঞ্চনপুর আছে আমাদের মধ্যে, এই কামিনী কাঞ্চনকে ত্যাগ করতে হবে, কামিনী কাঞ্চনকে ত্যাগ করতে হবে। আর এই কামিনী কাঞ্চনকে কিভাবে ত্যাগ করতে হবে? কামিনী কাঞ্চন তো আমরা ত্যাগ করা যায় না, এটা ভুল কথা। কামিনী কাঞ্চনকে ত্যাগ করা যায় না। রামকৃষ্ণ বলতেন যে থাক সালা তুই দাস হয়ে, নিজেকে উপরওয়ালাকে সব, উপরওয়ালা যাকে আপনি বিশ্বাস করেন, ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ, আমি তো ইউনিভার্স বলি, সেই ইউনিভার্সকে সঁপতে হবে নিজেকে দাস হয়ে। আমি নৌকা, তুমি হালি, আমি যন্ত্র, তুমি যান্ত্রিক, তুমি আমাকে যেমন চালাও আমি তেমনি চলি। থাক সালা তুই দাস হয়ে। আমি কেউ নয়, আমি বললাম না আমিটাকে, আমি কেউ নয়। চোখ আমি, কান আমি, হাত আমি, পা আমি, আমি কেউ নয়। আমির বলতে কিছু নেই, আমি হচ্ছে অহংকার। আপনি যখন কথামৃত পড়বেন, শ্রীরামকৃষ্ণের কথামৃত, তখন আপনি বুঝতে পারবেন শ্রীরামকৃষ্ণ কত সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন কামিনী কাঞ্চনে সংসারী মানুষদেরকে, কিভাবে আমাদের সংসারের মধ্যে থেকেও আমাদেরকে জীবনযাত্রা করতে হবে। বলছে পাঁকাল মাছ যেমন পাঁকে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না, পাঁকাল মাছ পাঁকে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না, ঠিক আমাদেরও সংসারী মানুষদেরকে, সংসারে থাকবে, সংসারের মধ্যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, অভাব, অভিযোগ, সমস্যা, প্রবলেম অনেক আছে, কিন্তু আমাদের পাঁকাল মাছের মতো থাকতে হবে বন্ধুরা। গায়ে পাঁক লাগালে হবে না। এক হাতে সংসার আর এক হাতে ঈশ্বর, এক হাতে সংসার, এক হাতে ঈশ্বর। ঈশ্বরকেও সর্বদাই উপরে তুলে রাখতে হবে। ঈশ্বর মানে আপনার আল্লাহ, ঈশ্বর, গড, আপনি যেটা যে ধর্মে বিশ্বাসী, তাকে ধরে রাখতে হবে, আর এক হাতে সংসার। বন্ধুরা, আমাদের সর্বদাই আমাদের মনকে ঈশ্বরের পদতলে, ভগবানের পদতলে আমাদেরকে নিবেদন করতে হবে। যদি আপনি করেন, তবে কিন্তু আপনার জীবন শুধরাবে, আপনার মাইন্ড শুধরাবে, আপনার মনের মধ্যে যে সরগোল আছে না, সেই সরগোল শান্ত হবে, কলরব শান্ত হবে ধীরে ধীরে। ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের ক্ষেত্রে বলছি, লেরকাপুর আসবে, নেক্সট স্টেশন লেরকাপুর। লেরকাপুর কেন? লেরকাপুর এই জন্যই আসবে, কারণ একটা মেয়ে যখন ইয়ং হয়, আমি ডাইরেক্ট বলি ডোন্ট মাইন্ড, কারণ আমাদেরকে সত্যিটা স্বীকার করতে শিখতে হবে। যখন কলেজে পড়ে, তার যৌবন আসে, তখন অনেক ছেলে তাদের পেছনে লাইন দেয়, অনেক ছেলে তাদের পেছনে করে। যারা ফ্রেন্ডসরা আমার ভিডিও দেখছেন, আমাদের সর্বদাই আমাদের ছেলে মেয়ে সম্পর্কে সচেতন থাকতে হবে। ছেলে মেয়েকে বলতে হবে, এগুলো বোঝাতে হবে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে বলতে হবে, দেখ এই টাইম। আর যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিও দেখছেন, এই ভিডিওটা, মেয়েরা, বিশেষ করে বোনেরা, দিদিরা, তাদেরকে বলছি, অনেক ছেলে আসবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার এই সময়টা হচ্ছে আপনাকে তৈরি করার সময়। ছাত্রানাং অধ্যয়নাং তপ, এ কথাটা ভুললেও হবে না। ছাত্রদের একমাত্র সাধনা পড়াশোনা করা। ছাত্রানাং অধ্যয়নাং তপ, ছাত্রদের একমাত্র সাধনাই হচ্ছে পড়াশোনা করা। আপনাকে পড়াশোনা করতে হবে। অপোজিট দিকে ছেলেদের ক্ষেত্রে লেরকিপুর আসে, অর্থাৎ তাদের মন যখন 18 হয়ে যায়, বলে না যে সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে সাবধানীরা বাদ বাদে সব আমরা ভাঙি কুল। অর্থাৎ বয়স্করা সবসময় আমাদেরকে সাবধান করতে চাই, কিন্তু আমরা 18 যুবক আমরা কিছু মানি না, আমরা বাঁধ ভেঙে দিই।
আমরা ছাত্র দল, হ্যাঁ না, পায়ের তলায় মরছে তুফান, আমরা ছাত্র দল। সো বন্ধুরা, এই বয়সটা খুব খতরনাক। এই বয়সটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তারপর আছে লাভপুর, ইয়ং ছেলে মেয়েদের ক্ষেত্রে লাভপুর আছে, ভালোবাসায় অনেক মানুষ পতিত হয়, পড়ে যায়, আর সেখান থেকে তাদের জীবন শেষ হয়ে যায়, তাদের যে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। আর লাভ মানে ভালোবাসায় পতিত হয়ে যাওয়ার পর বা ভালোবাসায় জড়িয়ে যাওয়ার পর অনেকের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। নেক্সট টাইম তো বলি ব্রেকআপ পুর, তাদেরকে বলি। এইগুলোতে যদি আপনি নেমে যান, এগুলোতে যদি আপনি পড়ে যান, তাহলে কিন্তু আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না, আপনার জীবনে কিন্তু আপনি সাকসেস কে পাবেন না। আর একটা আছে অলসপুর, ভালো লাগছে না, আজকে আমি ঘুম থেকে উঠবো না, 6টার সময় উঠবো না, 8টার সময় উঠবো, 8টার সময় অ্যালার্ম বেজেছে, না না আমি তো 11টার সময় পড়া আছে, আমি 9টার সময় উঠবো। আর আপনার জীবনের ইচ্ছা আমি উকিল হব, ব্যারিস্টার হব, এটা হব, ওটা হব, আর্মি হব, সৈনিক হব। এত সহজ নয় বন্ধুরা, এত সহজ নয়। যদি এগুলোকে অতিক্রম করতে পারেন, এগুলোর সঙ্গে ফাইট করতে পারেন, তারপরেই আছে দৌলতপুর, তারপরে আপনার জীবনে ধন সম্পদ আসবে, তারপরেই আপনি আসবেন আমিরপুরে, আপনি আমিরপুরে পৌঁছাবেন। আমি বলি আপনাকে, ফাইন্ড ইউর ড্রিম, আপনার স্বপ্নকে খুঁজুন। আপনি জন্মেছেন কিছুর তো জন্য। হু আর ইউ, আপনি কে? হোয়াট ইজ ইউর ডিউটি, আপনার কর্তব্য কি, কেন আপনি এই পৃথিবীতে এসেছেন? কোনো তো কারণ আছে, রিজন খুঁজুন। আর রিজন খুঁজতে গিয়ে পাবেন আপনার স্বপ্ন, যাকে বলা হয় ইকাই, জাপানি ভাষায় একাই বলা হয়, একিগাই। একিগাই কথা অর্থ হচ্ছে আপনি যেটা আপনার করতে ভালো লাগে, আর সেই করার মধ্যে যেটা আপনি করতে চান, সব থেকে বেস্ট চান। এখানে বাবা মাকেও বুঝতে হবে। আমার ছেলে চাইছে আমি ইঞ্জিনিয়ার হব, কিন্তু বাবা বলছে না তুই ডক্টর হ। আর বাবা আমার মান রাখতে গিয়ে সে ডক্টর হচ্ছে, কিন্তু তার মন ইঞ্জিনিয়ারিতে আছে। সে চাইছে আমি ডক্টর হবো, কিন্তু মা বলছে ইঞ্জিনিয়ার হ। সে চাইছে ভাই আমি আর্টিস্ট হবো, সে বলছে না তুই আর্টিস্ট হলে না, তুই ইউপিএসসি দে। সো বন্ধুরা, আমাদের বাবা মাকে ইকাগাই করার কথাটা শুনতে হবে, বুঝতে হবে। ইকাগাই কথা অর্থ হচ্ছে, যদি আপনার আমরা মন থেকে যেটা করতে ভালো লাগছে, মন থেকে যেটা চাইছি আমি করতে, সেটা সেটার কথা আমাদেরকে শুনতে হবে। বন্ধুরা, সেই স্বপ্নকে খুঁজে বার করুন। আপনি যে স্বপ্নকে, আপনি যতই গৃহস্থর বউ হন না কেন, আপনি যতই খুন্তি নাড়ুন না কেন, আর আপনি খুন্তি নাড়তে নাড়তে ভাবেন যে ব্যাস আমার তো দুটো তিনটে ছেলে মেয়ে হয়ে গেছে, আমার তো সবকিছু হয়ে গেছে, গাড়ি বাড়ি সবকিছু হয়ে গেছে, ব্যাস আমার আর কিছু করার নেই, ব্যাস আরামসে বসে বসে খাবো। না বন্ধুরা, আপনি শেষ হয়ে যাননি, আপনার স্বপ্ন শেষ হয়ে যাননি, আপনি অনেক কিছু করতে পারেন। ইউ আর এ সাচ এ মিরাকল পারসন। আপনি ওইখান থেকে অনেক শুরু করতে পারেন, অনেক কিছু শুরু করতে পারেন, অনেক কিছু। আপনি ভাবুন আপনি কি করতে পারেন, আপনি ভাবুন এই সমাজের দরকার আপনাকে, এই সমাজের এই দেশের আপনাকে দরকার। আপনার জন্য হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে। আমরা কিছু না করে ইতিহাস রচতে পারি না। ইতিহাস বানাতে গেলে আমাদেরকে জিদি বানতে হবে, পাগলপন হতে হবে। কারণ লোকে যখন আপনাকে বলবে যে তুই পাগল হয়ে গেছিস, তখন আপনি জানবেন যে ইউ আর রাইট পারসন এন্ড ইউ আর গোয়িং টু রাইট ওয়ে। আপনি সেই রাস্তায় যাচ্ছেন। বন্ধুরা, আমরা যখন প্রত্যেক ছোটবেলায় সাইকেল চাপি, তখন ছোটবেলাতে যখন সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে সাইকেলের ভরই আমরা নিতে পারি না। তারপর সাইকেলটা যখন ভরটা সামলাতে পারি, ব্যালেন্সটা সামলাতে পারি, তখন যখন হাফ প্যাডেলে সাইকেলে চালানো শিখি, তখন কত আনন্দ না হয় আমাদেরকে। কতবার পড়ে গেছি, কতবার পা ছুলেছে, কতবার মা বাবা আমাদেরকে মেরেছে কাকারা, কিন্তু তবু আমরা শুনেছি। তবু আমাদের জিদ ছিল যে আমি সাইকেল চালিয়ে ছাড়বো। তার মধ্যে একটা ভালো লাগা ছিল, একটা ভালোবাসা ছিল। সেই ভালো লাগা ভালোবাসাটা ঠিক অনুরূপ ভাবে আমাদের যে স্বপ্ন তৈরি করেছি, স্বপ্নের প্রতি আনতে হবে। সে লোকে যাই বলুক না কেন, তুই পারবি না, তোর দ্বারা হবে না, আপনাকে তো ভাবতে হবে যে আমি এর জন্যই পৃথিবীতে এসেছি, আমি এটাই আমার ডিউটি, এটাই আমার কর্তব্য, এটাই আমার ভালো লাগা, এটাকেই আমার সাকসেস করতে হবে, এই ফিল্ডেই আমাকে মাস্টারি করতে হবে, আর আমাকে দেখিয়ে দিতে হবে যে হু এম আই, আমি কে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পেরেছেন আমি কি বললাম? তা আপনি তারপর একদিন সাইকেল চালানো শিখবেন, আর যেদিন সাইকেল চালানো শিখবেন না, সেদিন খালি হাত ছেড়ে দিয়ে লা 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 গানা গাইতে গাইতে আপনি সাইকেল চালাতে পারবেন। হ্যাঁ না? রাইট। সো বন্ধুরা, আমাদেরকে শুধু হার্ড ওয়ার্ক করলেই হবে না, আমাদেরকে মার্ট ওয়ার্ক করতে হবে। কারণ দেখুন, এই যে একটা পেন, এই পেনটার, এটা হচ্ছে মুক্তি ঢাকনা। এই পেনটা কিন্তু সারাদিন লিখে যায়, সারাদিন লিখে যায়, এ কিন্তু হার্ড ওয়ার্ক করে, রাইট অর নট? কিন্তু হার্ড ওয়ার্ক করলে হবে না, আমি বলছি হার্ড ওয়ার্ক তো করতেই হবে, কিন্তু স্মার্ট ওয়ার্কটা করতে হবে। কেন বলছি বলুন তো? কারণ এ হার্ড ওয়ার্ক করছে, আর আমি বলছি যে এটা এটা মনে করেন এটা হার্ড ওয়ার্ক, আর এটা মুখ ঢাকন।
আমি বলতে চাইছি এটা সারাদিন কাজ করার পর আপনি এটাকে হাতে করে নিয়ে ঘুরতে পারবেন? যদি আপনার মুখটি ঢাকনটা না থাকে, হাতে করে নিয়ে ঘুরলে যেমন হাতে লেগে যাবে, আমার এগুলো কালি লেগে যাবে। তাই আমাদের কি করা উচিত? ঢাকনের দরকার। সব থেকে বড় কথা হচ্ছে, যখন আমরা এটাকে পকেটে রাখি, তখন দেখুন যে সারা দিন কাজ করলো, অর্থাৎ যে যে কি করলো, হার্ডওয়ার্ক করলো, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাকে দেখতে পাচ্ছি? ঢাকনটা। ঢাকন, দ্যাটস মিন স্মার্ট ওয়ার্ক। তা আমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, আমাদেরকে শিখতে হবে, যে স্মার্ট ওয়ার্ক শিখতে হবে আমাদেরকে বন্ধুরা। নিজেকে বিলিভ করতে হবে তার জন্য, যে হ্যাঁ আপনি এটা করবেন, আপনি এটা করবেন বন্ধুরা। সো আমি আজকে আমার লাইভটা বেশি দীর্ঘায়িত না করে, আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে আমি লাইভটা নিয়ে আসবো। আপনারা মনে রাখবেন যে লাইফটির সাবজেক্টটা হচ্ছে ডিজাইন ইওর ডেস্টিনি। আপনার ডিজাইনটাকে, আপনার ভাগ্যকে কিভাবে পরিবর্তন করবেন, আপনি আপনার ভাগ্যকে কিভাবে সেই জায়গায় আপনি নিয়ে যাবেন, নিজের জীবনকে ডিজাইন কিভাবে করবেন আপনার লাইফে, যে আপনি যে জায়গায় পৌঁছাতে চান, তারই আলোচনায় আজকে পার্ট 1। আপনাদের প্রত্যেককে দিলসে প্রত্যেকের শুক্রিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি চান নিজেকে পরিবর্তন করতে। আর আপনি পরিবর্তন করতে চান বলেই ভগবান আপনাকে এমন ভিডিও, এমন সময় আপনাকে এইভাবে এনে দিয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার মনোকামনা পূর্ণ হোক। আপনি এমন ভিডিও দেখুন, শুধু আমাকে নয়, আরো বড় বড় যারা মোটিভেশনাল স্পিকার তাদের শুনুন। আর আপনি যদি পার্সোনাল আমার সঙ্গে লাইভ করছে কোনো পরামর্শ নিতে চান, আপনার লাইফে কোনো সমস্যা যেখান থেকে আপনি কাউকে বলতে পারছেন না, বার হতে পারছেন না, আমি আমি বিনা পয়সায় আমি লাইভ কোচ হিসাবে কাজ করি, কোনো রকম চার্জ নিই না। আর কেউ যদি আমাকে দিতে চায় চার্জ, যে না আমি অনেক প্রবলেম থেকে নিস্তার পেয়েছি আপনার এই কথা থেকে, সো আমি চাই আপনাকে কিছু দিতে, আমি তাকে হাত জোর করে বলি, আপনার খুশি আমার খুশি। আপনার প্রবলেম থেকে নিস্তার পাওয়া, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্য। আপনি যদি আমাকে, আমার জন্য কিছু করতেই হয়, তবে আপনি রাস্তায় সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য করুন যারা স্কুলে যেতে চায়, যারা পড়তে চায়, যারা একবেলা শুধু ভাত চায়, ভাত আর ডাল, তাদের জন্য কিছু করুন, কিছু একটা করুন। একটা পেন্সিল দিয়ে, একটা জামা কাপড় দিয়ে, একটা খাবার দিয়ে, একটা ছোট বাচ্চার মুখে দুধ তুলে দিয়ে কিছু একটা করুন, সেটাই আমার পাওয়া হবে। এর থেকে আমি বেশি কিছু চাই না। কারণ আমি শুধু একটা জিনিসই বিশ্বাসী করি বন্ধুরা, যে when you will support selflessly, then whole universe will support to you endlessly. যখন আপনি বিনা স্বার্থে এই সমগ্র দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কিছু করবেন, তখন সমগ্র ইউনিভার্স আপনাকে শেষ পর্যন্ত আপনাকে অনেক কিছু দেবে। আমি তো ইউনিভার্সকে বিশ্বাস করি। আই লাভ ইউনিভার্স, আই ট্রাস্ট ইউনিভার্স, আই বিলিভ ইউনিভার্স। সো বন্ধুরা, তাই আপনাকে বলবো যে নিজের প্রতি বিশ্বাস রাখুন। আর আজ এখানে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন। যদি এখনো পর্যন্ত আপনি আমাকে ফলো না করে থাকেন, করজোড়ে নিবেদন ফলো করুন। আর একটা নিবেদন করছি, এমন ভিডিও শেয়ার করে জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিন। এমন ভ্যালুয়েবল ভিডিও কিন্তু সচরাচর পাওয়া যায় না। আমরা কিন্তু এই সম্পর্কে আমরা কথাই বলি না। সো বন্ধুরা, আমি মোটিভেশনাল সুজয়, পাবলিক স্পিকার, লাইভ কোচ হিসেবে কাজ করছি। যদি আপনাদের কোনো পার্সোনাল প্রবলেম হয়, এবং যদি আপনারা মনে করেন যে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট সেকশনে আমার পার্সোনাল যে গ্রুপ আছে, সেই গ্রুপে আমি আপনাদেরকে লিঙ্ক ঢেলে দেবো, বা আমার ইনস্টাগ্রামে লিঙ্ক ঢেলে দেবো, সেখানে আপনি আমাকে ডিপিতে বা মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো বন্ধুরা, আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে আমি সদা সর্বদাই রয়েছি। আমি সুজয়, আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। তহে দিল সে প্রত্যেককে শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। থ্যাংক ইউ।